মধ্যপ্রাচ্যের ছোট পরাশক্তি ইসরায়েল আসলে কেমন দেশ? ইসরায়েল বিশ্বের ক্ষুদ্রতম পরাশক্তি এবং মধ্যপ্রাচ্যের একমাত্র উন্নত দেশ। এটি বিশ্বের একমাত্র কৃষি উন্নত দেশ যেখানে কোনো কৃষক নেই। ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে পশ্চিম এশিয়ায় অবস্থিত। এটি উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমানা ভাগ করে। এর আয়তন প্রায় 22,072 বর্গ কিলোমিটার, যা চীনের নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সমান। ইসরায়েলের ভূখণ্ড বৈচিত্র্যময়। উত্তরে বরফে ঢাকা পর্বতমালা, যার সর্বোচ্চ চূড়া মাউন্ট মেরন 1208 মিটার উঁচু। দক্ষিণে রয়েছে বিশাল নেগেভ মরুভূমি। এই মরুভূমির আয়তন 12,000 বর্গ কিলোমিটার, যা ইসরায়েলের মোট আয়তনের কমপক্ষে 55 ভাগ। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে ইহুদিরা প্রধান জাতিগোষ্ঠী। 2025 সাল পর্যন্ত ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 9.5 মিলিয়ন, যার মধ্যে ইহুদিরা প্রায় 75 ভাগ এবং আরবরা প্রায় 20 ভাগ। ঐতিহাসিক বৃহৎ প্রবাস এবং রাষ্ট্র প্রতিষ্ঠার পর অভিবাসন তরঙ্গের কারণে ইসরায়েল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের একত্রিত করেছে, যা একটি অনন্য বহু সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে। হিব্রু ইসরায়েলের অন্যতম সরকারি ভাষা, পাশাপাশি আরবি ভাষারও এই দেশে বিশেষ মর্যাদা রয়েছে। ইংরেজি একটি সাধারণ ভাষা। ইসরায়েলের রাস্তাঘাটে আপনি বিভিন্ন ভাষার সংমিশ্রণ শুনতে পাবেন এবং বিভিন্ন সংস্কৃতির সংঘর্ষ ও সংমিশ্রণ অনুভব করতে পারবেন। ইহুদি ধর্ম ইসরায়েলের প্রধান ধর্ম। 75 ভাগ বাসিন্দা ইহুদি ধর্ম পালন করে। এছাড়াও 18 ভাগ বাসিন্দা ইসলাম ধর্ম পালন করে। ইহুদি ধর্ম ইসরায়েলিদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। খাদ্য, পোশাক থেকে শুরু করে উৎসব উদযাপন পর্যন্ত কঠোর ধর্মীয় ঐতিহ্য অনুসরণ করা হয়। উদাহরণস্বরূপ, ইহুদি ধর্মীয় আইন অনুসারে ইহুদিদের খাদ্যাভ্যাস অনুসরণ করতে হয়। শূকরের মাংস এবং শেল ফিশের মতো খাবার খাওয়া যায় না। এটি ইসরায়েলের খাদ্য সংস্কৃতিকে অনন্য করে তুলেছে। ইসরায়েলের জাতিগত রীতিনীতি সমৃদ্ধ ও বর্ণিল। ঐতিহ্যবাহী ইহুদি সম্প্রদায়ে আপনি দেখতে পাবেন মানুষ ঐতিহ্যবাহী কালো পোশাক এবং টুপি পরে প্রাচীন জীবনযাপন পদ্ধতি অনুসরণ করছে। আধুনিক শহরগুলিতে মানুষ ফ্যাশনেবল এবং উন্মুক্ত দিকটি প্রদর্শন করে। ইসরায়েলের নিজস্ব নৃত্য ও সঙ্গীত রয়েছে, যেমন হুরা নৃত্য, যেখানে মানুষ হাতে হাত রেখে বৃত্তাকারে উল্লাসের সাথে নাচে, যা সমৃদ্ধ জাতিগত অনুভূতিতে ভরপুর। ইসরায়েলের ইতিহাস খ্রিস্টপূর্ব 11 শতকের ইসরায়েল ইউনাইটেড কিংডম পর্যন্ত বিস্তৃত। খ্রিস্টপূর্ব 19 শতকে হিব্রুদের পূর্বপুরুষ আব্রাহাম জীবন ধারণের জন্য অনেকবার স্থানান্তরিত হয়ে অবশেষে জেবুলনের উত্তর পশ্চিমে বসতি স্থাপন করেন। তার গোত্রের মানুষকে একত্রিত করার জন্য তিনি জিহোভাকে একমাত্র সত্য ঈশ্বর হিসাবে সম্মান করতেন। এভাবেই আদি ইহুদি ধর্মের জন্ম হয়। খ্রিস্টপূর্ব 13 শতকে মসি ইসরায়েলিদের মিশর থেকে বের করে আনেন এবং মসি ধর্ম প্রতিষ্ঠা করেন, যা ইসরায়েলি জাতি এবং ধর্মের ভিত্তি স্থাপন করে। এরপর ইসরায়েল অঞ্চল অনেক ঝড়ঝাপটা পার করেছে। পর্যায়ক্রমে অ্যাসিরিয়ান সাম্রাজ্য, ব্যাবিলনীয় রাজ্য, পারস্য সাম্রাজ্য, আলেকজান্ডার সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য ইত্যাদি দ্বারা জয় করা হয়েছে। রোমান সাম্রাজ্যের শাসনামলে ইহুদিরা বারবার বিদ্রোহ করে এবং নৃশংসভাবে দমন করা হয়। 135 খ্রিস্টাব্দে রোমানরা ইহুদিদের ফিলিস্তিন অঞ্চল থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে। ইহুদিরা প্রায় 2000 বছর ধরে নির্বাসনে চলে যায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়। 19 শতকের শেষ পর্যন্ত জায়নবাদী আন্দোলন শুরু হয়। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিন অঞ্চলে ফিরে এসে নিজেদের রাষ্ট্র পুনর্গঠন করতে আগ্রহী হয়। 1947 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ 1947 সালের জাতিসংঘ বিভাজন পরিকল্পনা গ্রহণ করে ফিলিস্তিন অঞ্চলে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তবে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ মসৃণ ছিল না। রাষ্ট্র প্রতিষ্ঠার পর এটি পার্শ্ববর্তী আরব দেশগুলির সাথে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু করে। তবে ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ক্রমাগত বিকশিত ও শক্তিশালী হয়েছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শিল্পান্বিত এবং অর্থনৈতিকভাবে উন্নত দেশ। এর অর্থনীতির আকার বিশ্বে 26তম স্থানে রয়েছে। যদি মাথাপিছু আয়ের দিক থেকে দেখা হয় তাহলে ইসরায়েল বিশ্বে 18তম স্থানে রয়েছে। নাসদাকে ইসরায়েলি কোম্পানির সংখ্যা 80টিরও বেশি। এই সংখ্যাটি বিশ্বে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পরেই রয়েছে। ইসরায়েল একটি মিশ্র অর্থনীতি, শিল্প
শিল্পায়ন, উচ্চ স্তরের জ্ঞানভিত্তিক শিল্প প্রধান, উচ্চ মূল্য সংযোজন, কৃষি, বায়োকেমিক্যাল, ইলেকট্রনিক্স, সামরিক শিল্প ইত্যাদির প্রযুক্তিগত স্তর উচ্চ। 2024 সালে ইসরায়েলের জিডিপি ছিল $524 বিলিয়ন, মাথাপিছু জিডিপি ছিল $52,400। ইসরায়েলের উচ্চ প্রযুক্তির শিল্প উন্নত, বিশেষ করে তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, বায়োটেকনোলজি এবং ক্লিন এনার্জি ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পারফরমেন্স দিক। তেল আবিবকে সিলিকন ওয়াদি বলা হয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র। এছাড়াও এর হীরা প্রক্রিয়াকরণ শিল্প, ফার্মাসিউটিক্যাল শিল্প এবং সামরিক শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ক্ষমতা সম্পন্ন। ইসরায়েলকে স্টার্টআপ জাতীয় বলা হয়। প্রতি 1844 জন ইসরায়েলির মধ্যে একজন উদ্যোক্তা। মাথাপিছু ভেঞ্চার ক্যাপিটাল মার্কিন যুক্তরাষ্ট্রের 2.5 গুণ, ইউরোপের 30 গুণ, চীনের 80 গুণ, ভারতের 350 গুণ। বিশ্বে প্রথম স্থানে। ইসরায়েলের অর্থনৈতিক অলৌকিক ঘটনা এর শক্তিশালী প্রযুক্তি উদ্ভাবন ক্ষমতার কারণে হয়েছে। এর গবেষকরা দেশের মোট জনসংখ্যার 6% দখল করে। প্রতি 10,000 মানুষের মধ্যে 135 জন বিজ্ঞানী এবং প্রকৌশলী রয়েছে। বিশ্বে প্রথম স্থানে। যদিও ইসরায়েলের আয়তন ছোট, জনসংখ্যা সীমিত, তবে এর সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী। মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্বজুড়ে এটি অগ্রণী অবস্থানে রয়েছে। এটি মধ্যপ্রাচ্যের একটি সামরিক পরাশক্তি। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট দ্বারা প্রকাশিত গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিংয়ে ইসরায়েল প্রযুক্তি উদ্ভাবন এবং প্রতিরক্ষা সামরিক ক্ষেত্রে তার অসামান্য পারফরমেন্সের কারণে সফলভাবে অন্তর্ভুক্ত হয়েছে। ইসরায়েল সার্বজনীন সামরিক পরিষেবা পদ্ধতি অনুসরণ করে। 18 বছর বয়সী ইসরায়েলি নাগরিকদের, পুরুষ এবং মহিলা উভয়কেই সামরিক পরিষেবা দিতে হয়। কঠোর সামরিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করে যে ইসরায়েলি সেনাবাহিনীর পর্যাপ্ত জনবল রয়েছে এবং একই সাথে নাগরিকদের সামরিক জ্ঞান ও দেশপ্রেম গড়ে তোলে। ইসরায়েলের সামরিক শিল্প উন্নত। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আগত রকেট এবং ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে। ইসরায়েল পূর্ব পরিকল্পিত সামরিক কৌশল অনুসরণ করে। একবার যখন তারা মনে করে যে তারা বড় ধরনের হুমকির সম্মুখীন, তখন তারা শত্রুর আগে আক্রমণ শুরু করে সম্ভাব্য বিপদ দূর করতে। এই কৌশলটি ইসরায়েলকে অনেক মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং সামরিক সংঘাতে সফলভাবে ব্যবহার করতে সাহায্য করেছে, কার্যকরভাবে তাদের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে। তবে ইসরায়েলের সামাজিক সমস্যাগুলি তুলনামূলকভাবে জটিল। এর মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দীর্ঘকাল ধরে অমীমাংসিত, যার ফলে অভ্যন্তরীণ সামাজিক বিরোধ ও বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। উভয় দেশের জনগণের জন্য ব্যাপক যন্ত্রণা বয়ে এনেছে। ইসরায়েলে 12 বছরের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু আছে। উচ্চ বিদ্যালয়ের ব্যাপ্তি 90% বেশি, 40% বেশি মানুষের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। ইসরায়েল শিক্ষাকে জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে দেখে, শিক্ষা অগ্রাধিকার নীতি অনুসরণ করে। জিডিপির প্রায় 10% শিক্ষায় ব্যয় করা হয়। মাথাপিছু শিক্ষায় সরকারি ব্যয়ের অনুপাত মাথাপিছু জিডিপির তুলনায় বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ইসরায়েলিরা পড়তে ভালোবাসে। প্রতি বছর গড়ে প্রতি ব্যক্তি 64টি বই পড়ে, যেখানে চীনে মাত্র 5টি। ইসরায়েলে প্রতি 4000 জন মানুষের জন্য একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। মাথাপিছু পড়া বইয়ের অনুপাত এবং মাথাপিছু গ্রন্থাগারের সংখ্যার দিক থেকে উভয় ক্ষেত্রেই বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ইহুদিরা দৃঢ়ভাবে বিশ্বাস করে জীবনে 3টি জিনিস কেউ চুরি করতে পারে না: পেটের খাবার, মস্তিষ্কের জ্ঞান, হৃদয়ের স্বপ্ন। শিক্ষার ধারণায় ইসরায়েল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রশ্ন করার মনোভাব বিকাশের উপর জোর দেয়। ইসরায়েলি সেনাবাহিনীতে প্রথম নীতি হলো আপনাকে সবকিছুকে প্রশ্ন করতে হবে। যখন শিশুরা স্কুল থেকে বাড়িতে ফেরে, ইহুদি বাবা মায়ের প্রথম কথা সাধারণত, তুমি আজ কোনো প্রশ্ন করেছো কি? এই শিক্ষা পদ্ধতি ইসরায়েলিদের ঐতিহ্য ভাঙতে সাহসী করে তোলে, উদ্ভাবনী হতে সাহসী করে তোলে, যা দেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটি কঠিন মানব সম্পদ ভিত্তি স্থাপন করেছে। ইসরায়েল ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্রান্তীয় মরুভূমি জলবায়ুর অন্তর্গত। উত্তরাঞ্চল ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। গ্রীষ্মকাল গরম ও শুষ্ক, শীতকাল মৃদু ও বৃষ্টিপাতপূর্ণ। দক্ষিণের মরুভূমি অঞ্চল ক্রান্তীয় মরুভূমি জলবায়ুর অন্তর্গত। সারা বছর গরম ও শুষ্ক, বৃষ্টিপাত কম। এই জলবায়ু পরিস্থিতি ইসরায়েলের কৃষি এবং জলসম্পদ ব্যবহারে বিশাল চ্যালেঞ্জ নিয়ে আসে। ইসরায়েলের প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে কম, বিশেষ করে জলসংকটের সমস্যা গুরুতর। তবে ইসরায়েলিরা উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী মনোভাবের মাধ্যমে জলসম্পদ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উদাহরণস্বরূপ ইসরায়েল লবণাক্ত জল মিষ্টি করার প্রযুক্তির ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমানে এর লবণাক্ত জল মিষ্টি করার উৎপাদন দেশের মোট জল ব্যবহারের অর্ধেকেরও বেশি। বিশ্বের বৃহত্তম লবণাক্ত জল মিষ্টি করা দেশগুলির মধ্যে অন্যতম। জেরুজালেম ইসরায়েলের ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র এবং বিশ্বের 3টি প্রধান ধর্ম ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্মের পবিত্র শহরগুলির মধ্যে একটি। এখানে আপনি বিখ্যাত ওয়েস্টার্ন ওয়াল দেখতে পারেন। এটি ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র প্রার্থনা স্থান। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা এখানে প্রার্থনা করতে এবং কাঁদতে আসে, জাতীয় ইতিহাস স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করে। ডোম অব দ্য রক মসজিদও জেরুজালেমে অবস্থিত। এই সোনালী গম্বুজযুক্ত ভবনটি বিশাল এবং দর্শনীয়। এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। এছাড়াও জেরুজালেমে অসংখ্য প্রাচীন গির্জা এবং ঐতিহাসিক ধ্বংসাবশেষ রয়েছে, যেমন চার্চ অব দ্য হোলি সেপালকার। কথিত আছে যে এখানে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং পুনরুত্থিত করা হয়েছিল, যা অসংখ্য খ্রিস্টানদের তীর্থযাত্রার জন্য আকর্ষণ করে। তেল আবিব ইসরায়েলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে সুন্দর ভূমধ্যসাগরীয় সমুদ্রবিদৃশ্য দৃশ্য, সূক্ষ্ম বালি এবং স্বচ্ছ জল আছে, যা অবসর যাপনের জন্য একটি ভালো জায়গা। তেল আবিবের রাতের জীবনও সমৃদ্ধ। বিভিন্ন বার, রেস্তোরাঁ এবং ক্লাব কোলাহলপূর্ণ। জেরুজালেম এবং তেল আবিব ছাড়াও ইসরায়েলে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। উদাহরণস্বরূপ গ্যালিলি সাগর ইসরায়েলের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। চারপাশের দৃশ্য সুন্দর এবং এর ঋদ্ধ ইতিহাস এবং ধর্মীয় কিংবদন্তি রয়েছে। মাসাদা দুর্গ মরুভূমিতে অবস্থিত। এটি রোমান শাসনের বিরুদ্ধে ইহুদিদের প্রতিরোধের শেষ ঘাঁটি ছিল। বর্তমানে এটি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং পর্যটন আকর্ষণ। পর্যটকরা এখানে প্রাচীন ইহুদিদের দৃঢ়তা এবং সাহস অনুভব করতে পারে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।